বৃষ্টির চোখ কপালে উঠল। সে অবিশ্বাসী সুরে বলল, মানে কি, তুই এখনো তোর বড় ভাইকে চোখের দেখাও দেখিসনি? না। কি বলিস এগুলো? এখনো দেখিস নাই মানে? বাঁধন ভাইয়া কি একবারও তোর সাথে দেখা করতে আসেনি? রূপা উদাস মনে আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেল। তার কণ্ঠে এক বুক অভিমান চেপে বলল, না, না রে। আমি কতবার দেখা করতে চেয়েছি, কিন্তু বাঁধন ভাইয়াকে বাড়িতেই পাওয়া যায় না। সারা দিন কোথায় যে থাকে, আর রাতে যখন ফেরে তখন আমি ঘুমিয়ে থাকি। গত 5টা দিন এভাবেই কেটে গেল। কেয়ার উপর বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে মমতা ভরে তার কাঁধে হাত রাখলো, তারপর নিচু স্বরে বলল, থাক, মন খারাপ করিস না। হয়তো বাঁধন ভাইয়া তোর সাথে দেখা করতে চায় না, তাই তোরও উচিত হবে না ওনাকে একবারই বিরক্ত করা। কেয়ার প্রতিটি কথা রূপার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। সে ঝাপসা চোখে নীল আকাশটার দিকে তাকিয়ে রইল। তার মনে কেবল একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তাহলে কি বাঁধন ভাইয়া তাকে বোন বলে স্বীকার করতেই পারছে না? সে সৎ বোন বলে কি তার প্রতি ভাইয়ার এত ঘৃণা আর অবহেলা? রূপার চোখ ফেটে জল আসতেই চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বস, এখন আমরা কোনো মেয়ে ধরতে পারছি না। শহরে পুলিশের নজর অনেক বেড়ে গেছে। চারদিকে পুলিশের নজর বেড়ে গেছে, শুধু পুলিশ আর পুলিশ। ইদানিং বেশ কয়েকটা মেয়ে ধরা পড়ায় ওরা এরকম হন্যে হয়ে আছে। তার ওপর ময়মনসিংহ শহরে এক নতুন এসিপি অফিসার এসেছেন, যিনি পুরো ফোর্সকে কড়া অ্যাকশনে নেওয়ার অর্ডার দিচ্ছেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলো রবেন। টেবিলের উপর পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে থাকা কেভিনের চোখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। কেভিন নামটা শুনতে যতটা সাধারণ, মানুষটা ঠিক ততটাই ভয়ানক। নারী পাচার থেকে শুরু করে মাদক ব্যবসার সব অন্ধকার জগতের নাটের গুরু এই লোকটা। কেভিন দামি সিগারেটে একটা লম্বা টান দিয়ে একদলা ধোয়া ছেড়ে রবিনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললাম, নতুন এসপি, বাহ, লেটেস্ট আপডেট। তা শুনি, নাম কি ওনার? বস জাওয়াত অধীর বাঁধন। কেভিন ধোয়ার কুঞ্জলি আড়ালে নিজের কুৎসিত হাসিটা লুকিয়ে ফিরফির করল। জাহাদ ওদির বাঁধন। পরক্ষণে তার চোখের দৃষ্টি হিমশীতল হয়ে এলো। সে রবিনের দিকে সরাসরি জানতে চাইল, যাই হোক, আসল কথায় আয়, কয়টা মেয়ে ধরেছিস? রবিন ভয়ে মাথা নিচু করে থরথর করে কাঁপতে শুরু করলো। সে তুতলাতে বলল, বস, একটাও না। চারদিকে পুলিশের সংখ্যা এতটাই বেশি যে জালের বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছি না। মুহূর্তের মধ্যে ক্যাবিনের শান্ত রূপ উধাও হয়ে গেল। সে পাগলের মতো করছে উঠে দাঁড়িয়ে পড়ল। সামনের ভারী টেবিলে সজোর এক লাথি মেরে সে চিৎকার করে উঠল, একটাও ধরতে পারিসনি মানে? হ্যাঁ হ্যাঁ বস, আসলে স্যার। পুরো কথা শেষ হওয়ার আগে কেভিন বিদ্যুৎ বেগে এগিয়ে এসে রবিনের মুখের ভেতর রিভলভারের ঠান্ডা নলটা ঠুকিয়ে দিল। সিদ্ধার্থ তাত চেপে বিষাক্ত গলায় পড়ল, আগামী দুদিনের মধ্যে আমার দুটো মেয়ে চাই। কালো হোক কি সুন্দর হোক, হলেই চলবে। কিন্তু কোথা থেকে আর কিভাবে নিয়ে আসবি সেটা তুই ভালো জানিস। আর যদি না পারিস তবে উপরে যাওয়ার জন্য রেডি থাকিস। রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল বাঁধন। শরীরের উপর দিয়ে আজ ধকল কম যায়নি। সরাসরি রুমে এসে রিভলভারের প্রতিটি বোতাম খুলে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিল। এরপর কোমরে একটা সাদা রঙের তোয়ালে জড়িয়ে শাওয়ার রুমে ঢুকলো। টানা 20 মিনিট শাওয়ার নেওয়ার পর যখন বেরোলো, তখন তার শরীর থেকে সাবানের মৃদু সুবাস আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা হ্যান্ড ড্রায়ার দিয়ে নিজের চুলগুলো নিখুঁতভাবে শুকিয়ে নিল সে। ড্রেসিং টেবিল থেকে একটা অ্যাশ রঙের ফেচিং টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিতেই তার ক্লান্তি যেন অর্ধেক উধাও হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও বাড়ির কাজের লোক বাঁধনের ঘরে রাতের খাবার দিয়ে গেল। গত কয়েকদিন ধরে সে সবার সাথে ডাইনিংয়ে না বসে নিজের ঘরে একা ডিনার সারে। বাঁধন শান্তভাবে টেবিলে বসে খেতেই শুরু করলো। ঠিক তখনই কোনো অনুমতি না নিয়ে ঘরে ঢুকলো আকাশ। সে সরাসরি গিয়ে বাঁধনের নরম বিছানা আয়েশ করে শুয়ে পড়ল। তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তাজ মার্ডার কেসের নতুন কোনো আপডেট পেলি? বাঁধন আকাশের দিকে একবারও না থাকে খুব মন দিয়ে খেতে খেতে বলল, এখন খাচ্ছি। খাওয়ার সময় কোনো প্রফেশনাল কথা বলতে চাচ্ছি না। আকাশ বিছানায় এক হাতে মাথার নিচে দিয়ে কাত হয়ে শুয়ে বাঁধনের নির্লিপ্ততা দিয়ে
দিকে তাকিয়ে রইল, তারপর একটা ছেলের হাসি দিয়ে বলল, শালা একদম ছোটবেলার মতোই রয়ে গেলি। তোর সেই একগুমে আর জেদ তো তিল পরিমাণ কমেনি। খাওয়ার সময় কথা বললে কি ভাত হজম হবে না? বাঁধন চামচ দিয়ে ভাতের নলা মুখে পুরে খুব নিচু স্বরে বলল। জানি না। আকাশ আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। বাঁধন খাওয়া শেষ করে একপাশে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপটা ওপেন করতে করতে সে আকাশের উদ্দেশ্যে বলল, তোর খবর কি? কিছু করবি নাকি সারা জীবন এইভাবেই থাকবে? দেখছি কি করা যায়। সারা জীবন তো আর এইভাবে বেকার থাকা যাবে না। ভাবছি কলেজে প্রফেসর হিসেবে জয়েন করব। বাঁধন কিবোর্ডে থেকে হাত থামিয়ে কুচকালো, শুধালো, কোন কলেজ? আনন্দভবন, রূপাদের কলেজ। রূপা নামটা শোনা মাত্র বাঁধনের চোয়াল আবারও শক্ত হয়ে এলো। তার চোখের দৃষ্টি মুহূর্তেই হিমশীতল হয়ে উঠল। আকাশ বুঝতে পারলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। সে পরিস্থিতি সামলাতে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার আগে বাঁধন গম্ভীর কণ্ঠে বলল, রুমে যা, আমি ঘুমাবো। আকাশ আর কথা না পারে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁধন ল্যাপটপে পাশে রেখে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন যেন ছিমছিম করছে। এক কাপ কফি খেতে ইচ্ছে করছে ভীষণ। সে ঘর থেকে বেরিয়ে সরাসরি নিচে নেমে রান্নাঘরে চলে এলো। কাজের লোক ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজে ব্ল্যাক কফি বানিয়ে নিল। মগ ভর্তি ধোয়া ওঠা কফি নিয়ে সে ধীর পায়ে বেলকুনিতে এসে দাঁড়ালো। বা হাতটা ট্রাউজারের পকেটে ঝুঁকিয়ে দিয়ে ডান হাতে কফির মগ চাপ শক্ত করে ধরে সামনে অন্ধকার বাগানটার দিকে তাকিয়ে রইল সে। কফিতে একটা লম্বা চুমুক দিয়ে গরম তরলটা গলা দিয়ে নামার সময় এক অদ্ভুত প্রশান্তি দিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় ছিজি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎই বাঁধনের কানে এক চিকন মিলি অথচ ভারী সুরেলা আর মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। বাঁধন কফির মগ হাতেই থমকে দাঁড়িয়ে সেই সুরের উৎস খোঁজার চেষ্টা করলো। সে উৎসুক হয়ে পাশের ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো সেই পরিচিত দৃশ্য। ব্যালকনির গ্রিলের উপর দুই পা তুলে দেয়ালের কার্নিশে রেখে দেয়ালে পিঠ দিয়ে উল্টো হয়ে বসে আছে একটা মেয়ে। তার লম্বা খোলা চুলগুলো রাতের মৃদু বাতাসে হালকা উড়ছে। মেয়েটা উল্টো দিকে ঘুরে কিছু একটা করছে। তার হাতের কনুই দুটো বারবার নড়ছে। বাঁধন কয়েক মুহূর্তর জন্য স্থবির হয়ে গেল। তার স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে আবারও দ্বিগুণ বেগে ধক করে উঠল। সেই বেলকুনি যেখানে সে কয়েক রাত আগে রূপাকে দেখেছিল। তবে কি এই রূপা এটাই? বাঁধনের সেই গভীর ভাবনার মাঝে রাত নির্জনতা চিরে সেই মায়াবী সুর আবারও তার কানে আসে পড়ল। রূপা আনমনে গিয়ে উঠল, চিমনি করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত, তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত। রূপার সেই মায়াবী স্বর বাঁধন হৃৎপিণ্ডে স্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিল। বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে, যা বাঁধন নিজেও ব্যাখ্যা করতে পারছে না। কেন এই মেয়েকে দেখলে তার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে? কেন এই কণ্ঠস্বর তার এতটা চেনা মনে হচ্ছে? তার কেন মনে হলো এই সুর সে আগে কোথাও শুনেছে, কোনো এক শান্ত দুপুরে কিংবা কোনো এক পথে? এদিকে বেলকুনি টিমটিমে আলোয় রূপা তখন ড্রয়িং প্যাডে আনমনে আঁকিবুকি কাটছিল। মনটা ভীষণ খারাপ থাকলে রাতের এই নিস্তব্ধতা বেলকুনিতে একা বসে সাদা খাতায় পাখি, ছিমছাম বাড়ি, অচেনা মানুষ কিংবা রঙিন ফুলের ছবি আঁকা তার পুরনো অভ্যাস। এভাবে নিরলস চর্চা করতে করতে অবহেলায় আঁকা সেই ছবিগুলো এখন যেন চ্যাম্পিয়ন আর্টিস্টের ছোঁয়া লেগে গেছে। কিন্তু আজ পেন্সিল হাতে নিতে রূপার মনটা কেমন যেন অচেনা এক ভাবনায় হারিয়ে গেল। সেই বাড়ি, ফুল বা কোনো চেনা অভাব আঁকলই না। নিজের অজান্তেই গভীর ভাবনায় ডুবে থেকে সে প্যাডের পাতায় একজোড়া পুরুষের চোখ ফুটিয়ে তুলল। আঁকা শেষ হতেই যখন সে ড্রয়িং প্যাডটা নিজের সামনে ধরল, মুহূর্তে চমকে উঠল। ঝাপসা আলোতেও সাদা প্যাডের উপর স্পষ্ট হয়ে উঠেছে দুই জোড়া তীব্র তীক্ষ্ণ চোখ, যে চোখ দুটো সে নিজের অজান্তেই ভাবতে ভাবতে এঁকে ফেলেছে। রূপা স্তব্ধ হয়ে রইল। পেন্সিল ধরা হাতটা অবশ হয়ে এলো। সে নিজের আঁকা ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে নিজেকেই প্রশ্ন করল, এ কার চোখ আঁকলো সে? হঠাৎ রূপা চমকে খেয়াল করলো ড্রয়িং প্যাডে আঁকা ওই তীক্ষ্ণ চোখ জোড়া বা ভ্রুতে সে একটা সূক্ষ্ম স্লেট করা কাটার দাগও এঁকে ফেলেছে। ওই সামান্য দাগটা দেখা মাত্র তার বুকের ভেতরটা যেন অজানাভাবে থক করে উঠল।
এক মুহূর্ত দেরি না করে সে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। সাথে সাথে তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠল আজকের ব্যস্ত রাস্তায় দেখা সেই ভয়ঙ্কর সুন্দর পুলিশের ছেলেটার চোখ। ঠিক তারপরেই ভেসে উঠল সেই বৃষ্টির দিনে রহস্যময় অবয়ব, যার চোখ দুটো হুবহু এক। রূপার সরাসরি শিউরে উঠল। তার মানে কি সে নিজের অজান্তে ওই অচেনা পুরুষের চোখ আঁকলো? কিন্তু কেন? কেন এই তীব্র চাহনি আর ওই স্লিট করা স্রোতে তাকে এতটা আচ্ছন্ন করে ফেলেছে? আর এই পুরুষটার চোখের দিকে তাকালে এত নেশা কেন লাগছে? ফজরের স্নিগ্ধ আজান চারিদিকে নিস্তব্ধতা ভেঙে এক পবিত্র আবেশ ছড়িয়ে দিয়েছে। সেই সুরের পাথনের ঘুম ভাঙল। প্রতিদিনের মতো আজও সে দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। এটা নতুন কিছু নয়। বাঁধন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, এক ওয়াক্ত মিস দেয় না। মাথায় সাদা একটা চুপি পরে সে যখন সদর দরজায় পৌঁছালো, দেখলো আহসান রহমান পাঞ্জাবি পরে আগেই থেকে দাঁড়িয়ে আছেন। আহসান রহমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আর বাঁধন ফেরার পর থেকে তিনি সবসময় ছেলের অপেক্ষায় থাকেন যাতে একসাথে যাওয়া যায়। বাঁধন কোনো কথা না বলে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। আহসান রহমানও নিঃশব্দে তার পাশে পা মেলালেন। মসজিদের দিকে যাওয়ার পথে আহসান রহমান হঠাৎই খুব করুণ সুরে বলে উঠলেন, আমি যদি কখনো মরে যাই তখন কি আমার উপর এইভাবে ঢেকে থাকবি? বাঁধনের চলার গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। কলিজার ভেতরে একটা মোচড় দিয়ে উঠলেও সে নিজের আবেগ প্রকাশ করলো না। বাবার দিকে না তাকিয়ে সে ঝাঁঝা গলায় বলল, আল্লাহর অসীম ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে এসব অশুভ কথা আমি শুনতে চাইছি না। বলেই সে পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তার ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদে এসে পৌঁছালো। নামাজ শেষ করে মুসল্লিরা যখন বাড়ির দিকে ফিরছে, বাঁধন তখন উল্টো পথ ধরল। আহসান রহমান অবাক হয়ে ডাক দিলেন। ওইদিকে কোথায় যাস? বাঁধন না থেমে কেবল ঘাটটা সামান্য ঘুরিয়ে বলল, আমার একটু কাজ আছে, আপনি বাড়ি চলে যান। বলে সে দীর্ঘ পায়ে হেঁটে অনেক দূরে চলে গেল। আহসান রহমান বাড়ি ফিরলেন না। তিনি কৌতূহল হয়ে দূর থেকে বাঁধনকে অনুসরণ করতে লাগলেন। দেখলেন বাঁধন এসে দাঁড়িয়েছে কালীবাড়ি গোরস্থানে। বাঁধন সোজা ভেতরে ঝুঁকে তার মায়ের কবরে শিউরে গিয়ে ধারল। বাতাসের ঝাপটায় কবরের পাশে ছোট্ট গাছ দুটো দুলছে। বাঁধন দু হাত তুলে মনোযোগ হলো। তার চোখের কোণ বেয়ে তখন তপ্ত জলের ধারা নামছে। সে ধীর স্থির কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা আজ তোমার মেহমান। তুমি তাকে তোমার রহমতের সবচেয়ে শীতল ছায়াতলে আশ্রয় দিও। ইয়া মাবুদ, মা আমার জন্য অনেক কষ্ট করেছে। তার সারাটা জীবন ছিল কেবল ত্যাগের গল্প। আজ আমি তোমার দেওয়া নিয়ামতে অনেক বড় পদে আসীন, কিন্তু মা পাশে নেই যে তার মাথায় আমার প্রথম স্যালারিটা তুলে দেব। মালিক, আমার মায়ের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। কবরের জগৎটাকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। ওপরে মা যেন কারো কোনো অভাব বোধ না করে। আমার এই সামান্য নামাজ ইবাদত তার নেই কামলগুলো সওয়াব তুমি আমার মায়ের রুহে পৌঁছে দাও। হে দয়াময়, রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার মায়ের সাথে মিলিত হওয়ার তৌফিক দিও। মা যেখানে আছে যেন অনেক সুখে থাকে। আল্লাহ, তুমি আমার মাকে খুব ভালো রেখো, আমিন। দূর থেকে দাঁড়িয়ে নিঃশব্দে সব দেখলেন আহসান রহমান। তার চোখ থেকেও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই, তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারী মন নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাঁধন আরও কিছুক্ষণ কবরের পাশে নিজস্বতায় বসেই রইল, যেন মায়ের কবরের মাটির ঘ্রাণে নিজের সবটুকু হাহাকার বিলিয়ে দিচ্ছে। একটু পর কবরস্থান থেকে বের হয়ে রাস্তায় আসতেই তার পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অখিল গঞ্জগল। নামটা দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বিষণ্ণর হাসির রেখা ফুটে উঠল। এই নামটা বাঁধনই দিয়েছিল পুলিশ ট্রেনিংয়ের সময়। অখিল যেখানে যেত একটা না একটা ঝামেলায় পাকিয়ে ছাড়ত। সেই থেকেই সে বাঁধনের কাছে অখিল গঞ্জগল। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে অখিল তার স্বভাবজাত ভঙ্গিতে ছিঁচিয়ে উঠল, কিরে 30 বছরের বইরা, তুই আছিস কই? এখনই ময়মনসিংহ জেলা স্কুল মাঠে আয়। সবাই ব্যায়াম শেষ করে দৌড়ানো শুরু করেছে, তুই এখনো নিখোঁজ। বাঁধন হাসতে হাসতে জেলা স্কুল মাঠের দিকে পা বাড়িয়ে বললাম, হালার ঘরে হালা গন্ডগোল, আমার কোন দিক দিয়ে তোর বুইরা মনে হয় রে? তুই তো বুইরা রে আলা, এখনো বিয়ে করিস নাই, 30 বছর পার হয়ে গেল। আরে শালা, সময় থাকতে থাকতে বিয়েটা করে ফেল,
না হলে পরে যখন করবি তখন তোর বউ তোরে স্বামী না রেখে নির্ঘাত দাদু বলে ডাকবে। বাঁধন চোখ পাকে গম্ভীর হওয়ার ভান করল। 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি তোর কাছে। মিনিট কয়েকের মধ্যে লম্বা লম্বা পা ফেলে জেলা স্কুল মাঠে পৌঁছে গেল বাঁধন। দূর থেকে দেখলো অখিল একটা ঢিলে ঝালা নীল টি শার্ট আর হাফ ট্রাউজার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারিপাশ দেখছে। বাঁধন ওর দিকে এমন এক দৃষ্টিতে দিয়ে এগোচ্ছে যেন সামনে পেলে আজ মেরেই ফেলবে। বাঁধনকে ওভাবে অগ্নিমূর্তিতে আসতে দেখে অখিলের পিলে চমকে গেল। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে ভোঁদর লাগালো। বাঁধনও পেছন পেছন ছুটতে শুরু করলো। পুরো মাঠ জুড়ে তখন চোর পুলিশের খেলা শুরু হয়ে গেছে। অখিল দৌড়াতে হাঁপাতে চেঁচিয়ে বলছে, কিরে, আজ কি তুই আমাকে আসামি ধরার ট্রেনিং মনে করে ব্যায়াম করছিস নাকি? থাম শালা, আর পারছি না। বাঁধন পেছনে থেকে গতি বাড়িয়ে দিয়ে বলল, তুই না বললে আমি বুইরা? আজ এই বুইরার দৌড় দেখবি তুই? আজ তোরে পাইলে জেলা স্কুল মাঠের মাটিতে পুঁতে ফেলবো। অখিল এক চক্কর ঘুরে বাঁধনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একটা গাছের আড়ে গিয়ে দাঁড়ালো। বুক পড়ে শ্বাস নিয়ে বলল, আরে ভাই, আমি তো তোর ভালোর জন্যই বলছি। 30 বছর তো কম হলো না। এখন বিয়ে না করলে তোর বাচ্চার যখন স্কুলে যাওয়ার বয়স হবে তখন লোকে তোকে বাবা না ভেবে বলবে, দুলা ভাই নাতিরে নিয়ে কই যান? ওই অপমান কি সহ্য করতে পারবি? কথা শুনে বাঁধন হাত থেকে একটা কাল্পনিক জুতা ছোড়ার ভঙ্গি করল। সে এক লাফে অখিলের কাছে পৌঁছে ওর কলা চেপে ধরল। হালার ঘরে হালা, আজ তোর সব দাঁত খুলে হাতে ধরিয়ে দেবো, তারপর দেখবো কাকে কখন দাঁতু ডাকে। অখিল হাসতে হাসতেই বাঁধনের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে ছাড়, এসপি সাহেবের এই গুন্ডামি দেখলে ময়মনসিংহের মানুষ তো ভয়ে শহর ছেড়ে পালাবে। আমি তো তোর ফ্রেন্ড, একটু সত্য কথা বলছি বলে কি মারবি? বাঁধন একটা হালকা লাথি বসিয়ে দিল অখিলের পায়ে। তারপর নিজেও হাসতে হাসতে বলল, গন্ডগোল নামটা তোর এমনি এমনি দেই নাই। সকালে নামাজ পড়ে আসলাম একটু শান্তি খুঁজতে, আর তুই এইসব বিয়ার ভূত মাথায় ঢুকেছিস। চল এখন 5 চক্কর দৌড় দিবি আমার সাথে। এক চুল কম হলে আজ তোর একদিন কি আমার একদিন। হায় রে কপাল, বন্ধুর ভালো চাইতে গিয়া এখন নিজের জানটাই খোয়াতে হচ্ছে। দুই বন্ধু তখন জেলা স্কুল মাঠে সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ানো শুরু করলো। অনেকক্ষণ ঘাম ঝরানোর ব্যায়াম আর দৌড়াদৌড়ির পর দুজনেই হাঁপাতে মাঠের সবুজ ঘাসের উপর থাপাস করে বসে পড়ল। বাঁধনের শরীর বেয়ে ঘাম ঝরছে। গরমে সে টি শার্টটা খুলে কাঁধের উপর ফেলে দিল। সকালে কাঁচা রোদে তার সুঠাম পেশিবহুল শরীরটা চকচক করছে। অখিল এক পলক বাঁধনের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে পড়ল। শালা, তোরে দেখলে মাঝে মাঝে আমার নিজেরই হিংসা হয়। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কেমনে রে? তবে যাই বলিস, তোর কপালে যেই থাকুক, ভাগ্যগুণে 30 বছরের একটা জাদরেল বইরাই পাবে সে। কথাটা কানে যেতেই বাঁধন মুহূর্তের মধ্যে তাতে ধর চেপে অখিলের পায়ে কষে এক লাথি মারল। অখিল ওরে বাবা বলে লাফিয়ে উঠে হাসতে হাসতেই পা ডলতে লাগলো। হাসাহাসি থামি হঠাৎ অখিল কিছুটা সিরিয়াসে বাঁধনের দিকে তাকিয়ে বললাম, ভালো কথা মনে পড়লো। কিরে, তোর যে একটা বোন আছে সেটা তো আগে বলিসনি আমাকে। বাঁধন পানির বোতলে মুখ খুলে ঠকঠক করে কিছুটা পানি খেয়ে একটা লম্বা শ্বাস টেনে বললাম, বোন নাই মানে? তাহলে কাল যে একটা মেয়ে এসপি অফিসে এসে দাবি করলো তুই নাকি ওর ভাই হোস। বাঁধনের পানির বোতল ধরা হাতটা স্থির হয়ে গেল। সে সন্ধিহান গলায় জিজ্ঞেস করল, কোন মেয়ে, কার কথা বলছিস? ওই যে কাল সুপার কার্যালয়ে একটা মেয়ে আসলো না, এর সঙ্গে 3 পিস পরা ছিল, গায়ের রংটা বেশ ফর্সা। অখিলের বর্ণ শুনে বাঁধনের সঙ্গে মনে পড়লো কাল তো শান্তা গিয়েছিল ওর সাথে দেখা করতে। সে নির্লিপ্ত গলায় পড়ল, ও আচ্ছা, শান্তার কথা বলছিস? হ্যাঁ, ও আমার কাকাতো বোন। ও, আমি ভাবছিলাম তোর নিজের বোন। যাই হোক, তোর কাকাতো বোনটা কিন্তু বেশ সুন্দরী। তা তার লগে কি তোর কোনো তলে তলে চক্কর টক্কর চলছে নাকি? কথাটা শোনা মাত্রই পাথর ছট করে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে অখিলের দিকে এমন ভাবে তাকালো যেন এখনই ওকে কাছে চিবিয়ে খাবে সে। বিরক্তি মেশানো গলায় বললাম, তুই নিজে যেমন আস্ত একটা গন্ডগোল, তোর মাইন্ডটাও একদমই গন্ডগোল মার্কার নোংরা। তোর নাম আখিল না দিয়ে আসলে গন্ডগোল রাখা উচিত ছিল। বাঁধন খামে ভেজা টি শার্টটা কাঁধে ফেলে খালি গায়ে দারাজ ভঙ্গিতে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখন হাজির রহমান আয়েশ করে বসে চা খাচ্ছিলেন আর চশমাটা নাকের জগায় নামিয়ে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। বাঁধন দাদুকে দেখে হালকা হেসে সালাম দিল।
আসসালামু আলাইকুম দাদু, শুভ সকাল। হাজির রহমান পেপারসটা সরিয়ে চশমার উপর দিয়ে প্রিয় দাদু ভাইয়ের দিকে তাকালেন। বাঁধনের সুঠাম শরীর আর ঘাম দেখে তিনি সস্নেহে বললেন, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল দাদু ভাই। তুই তো একদম ভিজে গেছিস রে। যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই অবস্থায় বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যাবে। বাঁধন সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঠিক সেই সময়ে উপর থেকে নামছিল শান্তা। বাঁধনকে উপরে উঠতে দেখে শান্তার মাথায় মুহূর্তে হিন্দি সিনেমার রোমান্টিক ভূত সওয়ার হলো। সে ভাবলো এই এখনই তো সুযোগ। সিনেমায় যেমন দেখেছে নায়িকা সিঁড়ি দিয়ে থাপাস করে পড়বে আর হিরো ঠিক সেই মুহূর্তে তাকে কোমর জড়িয়ে ধরে ফেলবে। তারপর স্লো মোশনে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজবে। শান্তা নিজের মনেই একটা সিনেমার স্ক্রিপ্ট সাজিয়ে ফেলল। যেই ভাবা সেই কাজ। বাঁধন যখন ওর কাছাকাছি আসলো শান্তা ঠিক তখনই একটা নাটকীয় ভঙ্গি করে ও মা বলে পা পিছলে যাওয়ার ভানি করলো। সে চোখ বন্ধ করে একদম প্রস্তুত হয়ে আছে যে এক্ষুনি বাঁধনের শক্ত হাত তাকে আঁকড়ে ধরবে, কিন্তু বাস্তবে যা ঘটলো তা সিনেমার ধারে কাছেও নেই। বাঁধন বড় বড় পা ফেলে শান্তাকে পাত্তাই না দিয়ে পাশ কাটিয়ে উপরে উঠে গেল। শান্তা যখন বুঝলো কেউ তাকে ধরেনি তখন তার মধ্যাকর্ষণ শক্তি কাজ শুরু করে দিয়েছে। সে কোনো অবলম্বন না পেয়ে একদম থাপাস করে সিঁড়িতে আছড়ে পড়ল। কোমরের হাড়ে পিছড়ি একটা শব্দ হতেই শান্তার মুখ দিয়ে সিনেমাটিক ডায়লগের বদলে বেরোলো এক ফিকর চিৎকার। ওহ মা গো, মরে গেলাম রে। শান্তার গগন বিদারী চিৎকারে শিল্পী রহমান আর রজনী রহমান রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন। সিঁড়িতে শান্তাকে ওভাবে কুকড়ে বসে থাকতে দেখে শিল্পী রহমান অবাক হয়ে বললেন, কি হয়েছে? ওইভাবে সিঁড়িতে বসে কোকাচ্ছিস কেন? আর অমন করে চিৎকারি বা দিলি কেন? শান্তা ব্যথায় এক হাত দিয়ে কোমর চেপে ধরে করুণ মুখে বলল, পড়ে গিয়েছি গো মা। রজনী রহমান শান্তার হাত ধরে চেনে তুলতে তুলতে বিরক্তি নিয়ে বলেন, চোখ থাকতে পড়িস কিভাবে শুনি? বড় হয়েছিস, একটু দেখে হাঁটতে পারলি না? শান্তা মুখে কিছু না বলে মনে মনে তখন বাঁধনের গোষ্ঠী উদ্ধারই করছে। সে মনে মনে গজগজ করতে করতে বলতে লাগলো, আমি তো দেখেই হারছিলাম গো, শুধু পড়ার নাটক করছিলাম যাতে তোমার ওই পাষাণ ছেলেটা একটু আমার কোমর ধরে চাপড়ে ধরে, কিন্তু হালার ঘরের চিরো আমাকে পাত্তাই না দিয়ে জ্যান্ত লাশটার মতো পাশ কাটিয়ে চলে গেল। কেন রে ভাই? একটু ধরলে কি এমন যাচ্ছে? তো আমার তো হাড়গোড় ভেঙে ইজ্জত পাংচার করে দিল। যা বুঝলাম সিনেমার নায়ক আর এই এসপি আসলে কোনো মিল নেই। সে দাঁত চেপে কোনো মতে দাঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে ঠিক করলো পরের বার আর সিনেমার বুদ্ধি খাটাতে যাবে না, নাহলে নির্ঘাত পঙ্গু হাসপাতালে ভর্তি হবে। লাল চকচকা বেনারসি শাড়ি পরে নতুন বউ সেজে বাসর ঘরের বিছানায় বসে আছে রূপা। পুরো ঘর রজনীগন্ধা আর গন্ধে মোমো করছে। দরজাটা খুলে ঘরে ঢুকলো ইশতিয়াক। পরনে জমকালো বিয়ের পাঞ্জাবি আর মাথায় রাজকীয় পাগড়ি। সেই খুব সাবধানে দরজা আটকিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। রূপা লজ্জায় নিজের নখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। ইশতিয়াক পাগড়িটা সাইডে রেখে রূপার একদম কাছেই বসল। রূপার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে মায়াবী গলায় বলল, মাশাআল্লাহ, আমার বউকে তো একদম আসমানে পরীর মতো লাগছে। আজ থেকে তুমি শুধু আমার। রূপা লজ্জায় লাল হয়ে আবারও মাথা নিচু করে ফেলল। ইশতিয়াক আরেকটু ঘনিষ্ঠ হয়ে রূপার কানে ফিসফিস করে বলল, বাহ, আমার বউয়ের দেখি মারাত্মক লজ্জা। তোমার এই টমেটোর মতো লাল মুখটা দেখে তো আমার পাগলামি বেড়ে যাচ্ছে। আজ এই শুভ রাতে আদর করার অধিকারটুকু কি আমায় দেবে? রূপা নিরুত্তর। আর এই নিস্তব্ধতাকে ইশতিয়াক সম্মতি লক্ষণ হিসেবে ধরে নিল। সে যেন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আবেগ আর উত্তেজনায় পাগল হয়ে সে রূপার কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিল এবং নিচে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রূপার গাল, গলা আর ঘাড়ের আশেপাশে পাগলের মতো চুমু খেতে শুরু করলো সে। ইশতিয়াক যেন রোমান্টিকতার এভারেস্ট চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সুখের নদীতে এক বিশাল সুনামি আঘাত হানল। হঠাৎ তার পাছায় কেউ সপাত করে একটা শক্ত কঞ্চির বাড়ি বসিয়ে দিল। ব্যথায় ইশতিয়াকের কলিজায় শুকিয়ে নীল হয়ে গেল। চোখ বুক বন্ধ রেখেই যন্ত্রণায় কুকড়ে চিৎকার করে উঠল, আহ, কোন বেয়াদব পোলারে বাসর করে হামলা চালায়?
মুহূর্তে এক ভারী আর অত্যন্ত রাগী মহিলার কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হল। বেয়াদব, আমি কোনো বেয়াদবের পোলা না, আমি তোর মা। ইশতিয়াক তখনও ঘরের মধ্যেই সে চোখ না খুলে আধো ঘুমন্ত স্বরে বলল, ও মা, তুমি মা, তুমি তোমার জোয়ান ছেলের বাসর ঘরে এইভাবে ঢুকে বললে? লাজ লজ্জা সব কি বিসর্জন দিয়ে দিলে? যাও মা, জলদি রুম থেকে যাও, তোমার বৌমা তো লজ্জায় জ্ঞান হারাবে। মা ওপাশ থেকে এবার দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিলেন, তা বলি কি বাপ, আমার ছেলে কি এখন কোলবালিশের সাথে বাসর করবে? কোলবালিশ? শব্দটা কানে যেতে ইশতিয়াকের ঝটকাই ভাঙল। সে ঝট করে চোখ খুলে দেখলো সামনে কোনো লাল শাড়ি পরা অপসরই নেই, বরং সে তার পুরনো একটা কোলবালিশের উপরই উঠে আছে। সেই বেচারা কোলবালিশের অবস্থা একদম শোচনীয়। ইশতিয়াকের ভালোবাসার চোটে সেটার তুলো বের হওয়ার উপক্রম। বিছানার চাদর দুমড়ে মুচড়ে একাকার, আর জানালার পাশ দিয়ে আসা এক চিলতে রোদ ইশতিয়াককে ফিসচুপ করছে। সে ফ্যাল করে নিজের দুই হাতের মাঝখানে ধরা কোলবালিশের দিকে তাকালো। তার মানে এতক্ষণ সে ড্রিমি রোমান্স, সেই রজনীগন্ধার ঘ্রাণ আর রূপার মায়াবী রূপ সবই ছিল একটা খতরনাক স্বপ্ন। সে স্বপ্নদোষের চেয়েও ভয়াবহ এক স্বপ্ন বাসর করেছিল কোলবালিশের সাথে। পেছনে তাকিয়ে দেখলো তার মা হাতে একটা ঝাড়ু নিয়ে অগ্নিমূর্তিতে দাঁড়িয়ে আছেন। ইশতিয়াক তখন বুঝতে পারলো বাসর তো দূরের কথা, আজ তার কপালে ঝাড়ুর নাস্তা লেখা আছে। সে কোলবালিশটা চাপড়ে ধরে বিছানা একদম কাঁচামাচু করে বসে রইল, কিন্তু সেখানেও শান্তি নেই। মা ঝাড়ু উঁচে হুঙ্কার দিলেন, এখনই বিছানা ছাড়, বেলা 10টা বাজে। আর উনি স্বপ্নে কোলবালিশ বিয়ে করে সংসার করতেছে। হারামজাদা, মুখ দিয়ে নিচে আয়, তোর বাসর করার শখ আমি আজ ঝাড়ু দিয়ে মিটাইতেছি। স্বপ্নটা সুন্দর হলেও মারাত্মক বাজে। আর একটু হলেই তো কোলবালিশকে প্রেগনেন্ট করে দিতাম। রূপা কলেজে যাওয়ার জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। তার চিরচেনা সেই দুই বেনি আজও দুই কাঁধের উপর চুল দুলছে, যা তাকে এক স্নিগ্ধ মায়া দিয়েছে। নিচে আসতেই সে দেখলো তার বাবা, কাকা আর দাদা মশাই গম্ভীর মুখে অফিসের জরুরি সব ফাইলপত্র নিয়ে আলোচনায় মগ্ন। রূপা হালকা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো এবং শান্তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শান্তা এসে হাজির হলো এবং দুজনে মিলে চটচলতে সকালের নাস্তা সেরে কলেজের পথে বেরিয়ে পড়লাম। সকাল 10টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের এক কোনায় বসে রূপা, কেয়া, বৃষ্টি আর নাদিয়া জমিয়েছে, আড্ডা দিয়েছে। কিন্তু রূপার মনটা যেন ঠিক এখানেই নেই। কাল রাতে ওই রহস্যময় একজোড়া চোখের ছবি আঁকার পর সেই থেকে সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সারা রাত এক ফোঁটাও ঘুমানো সম্ভব হয়নি। চোখ বন্ধ করলেই সেই তীক্ষ্ণ চাহনি আর ভ্রুর মাঝখানের ওই ছোট্ট কাটা দাগটা ভেসে উঠেছে। রূপার চেহারা এক ধরনের অস্থিরতা দেখে বৃষ্টি জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন, যেন অনেক বড় কোনো চিন্তায় ডুবে আছিস। রূপা নিজেকে একটু সামলে নিয়ে ফ্যাকাশে হাসল। আরে না, ওসব কিছু না, এমনি শরীরটা আজ একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ও তাই বল। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিনপত নীরবতায় নেমে এলো সবার মাঝে, কিন্তু সবার নজর আটকে গেল প্রিন্সিপাল স্যারের ঠিক পেছনে থাকা দীর্ঘদেহী যুবকটির উপর। পরনে নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট, বাম হাতে দামি ঘড়ি আর চোখে সানগ্লাস। জেল দেওয়া চুলে তাকে একদম নিখুঁত কোনো মডেলের মতো লাগছে। আকাশকে দেখা মাত্র রূপার চোখ কপালে উঠে গেল। আকাশ ভাইয়া, তাদের কলেজে হঠাৎ সবচেয়ে অদ্ভুত অবস্থা হলো বৃষ্টির। আকাশকে দেখা মাত্র তার বুকের ভেতর সেই পরিচিত ধকধক শুরু হয়ে গেল। কেন জানে এই মানুষটাকে সামনে দেখলেই তার হার্টবিট বাতাসের বেগে বাড়তে থাকে। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় ঘোষণা দিলেন, আমার প্রিয় শিক্ষার্থীরা, আলাপ করিয়ে দিচ্ছি, ইনি আকাশ, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। আকাশ এখন থেকে তোমাদের নিয়মিত ক্লাস নেবে। একটা কথা মনে রেখো, ক্লাসে অযথা কথা বলা বা শব্দ করা উনি একদম পছন্দ করেন না। আশা করি আমার এই সতর্ক বার্তা যেন দ্বিতীয়বারের বলতে না হয়। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ স্থির পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে পকেটে রাখতেই তার সেই তীক্ষ্ণ চোখ জোড়া সবার সামনে স্পষ্ট হলো। সে গভীর কিন্তু অত্যন্ত মার্জিত কণ্ঠে বলতে শুরু করলো,
Good morning, class. As your principal sir mentioned, I am Akash Rahman, and I'll be leading your English sessions from today onward. I believe English isn't just a subject, it's a language of expression, and I expect each of you to approach it with discipline. সে এক মুহূর্ত থেমে সবার উপর দিয়ে একবার নজর বুলিয়ে নিল, তারপর বলল, I have a zero tolerance policy for noise. In this classroom, silence is not just appreciated, it's mandatory. I hope we are on the same page. Is that clear to everyone? রূপার কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার মানে এখন তার থেকে তার ইংলিশ টিচার আর কেউ নয়, স্বয়ং তার আকাশ ভাইয়া। বৃষ্টির অবস্থা আরও শোচনীয়। তার বুকের ভেতর যেন কেউ অবিরত হাতুড়ি পেটাচ্ছে। যেই লোকটার থেকে সে সবসময় 100 হাত দূরে থাকতে চাইতো, আজ সেই লোকটাই তার ক্লাস টিচার। প্রতিদিন সামনাসামনি ক্লাস করতে হবে ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বৃষ্টির জীবনের গল্পটাও যেন আজ সেখানেই এসে দাঁড়িয়েছে। আকাশ অত্যন্ত গাম্ভীর্যের সাথে একে একে সবার পরিচয় নিতে লাগলো। এক সময় সে রূপার সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, And you, what's your name? আকাশ ভাইয়া, তুমি তো আমার নাম জানোই। বাকিটুকু বলার সুযোগ না দিয়েই আকাশ হাত তুলে তার থামিয়ে দিল। অত্যন্ত পেশাদার কণ্ঠে সে উত্তর করল, Excuse me, I'm not your bhaiya in this premises. Inside this classroom, I'm your teacher and you're my student. Is that clear? রূপা মুখটা একটু ভেঙে বিড়বিড় করে বলল, মনে থাকবে, তুমি আমার উগান্ডা থেকে আসা নতুন স্যার। পুরো ক্লাসের সবাই রূপার এমন উত্তর শুনে হো হো করে হেসে উঠল। আকাশ ডাস্টার দিয়ে রূপার বাম কাঁধে হালকা করে একটা বাড়ি মেরে শাসনের স্বরে বাংলায় বলল, নতুন বলে আজ কিছু বললাম না। এরপর এমন বেয়াদবি করলে এখানেই মেরে চামড়া তুলবো, আর বাসায় গিয়েও চাচ্চুর কাছে বিচার দিব। মনে থাকে যেন। বিচারের কথা শুনেই রূপা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। বাড়িতে বিচার দেওয়া মানে মহাবিপদ। সে ছোট উঠে ব্যথার জায়গায় হাত জ্বলতে জ্বলতে নিঃশব্দে নিচের সিটে সিধিয়ে গেল। আকাশ এবার ধীর পায়ে বৃষ্টির সামনে এগিয়ে এসে দাঁড়ালো। তাকে দেখে বৃষ্টির বুকটা আবারও কেঁপে উঠল। আকাশ নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করল, And what about you? May I have your name, please? বৃষ্টি মাথা নিচু করে কাপা কাপা গলায় কোনো মতে উত্তর দিল, জি জি স্যার, আমার নাম বৃষ্টি। আকাশ বৃষ্টির দিকে এক পা করে এগিয়ে এসে কুচকি তাকালো। সে বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে দেখে কুকড়ে যাচ্ছে। সে গভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন কেঁপে কেঁপে কথা বলো? বৃষ্টির অবস্থা তখন শোচনীয়। সে আমতা আমতা করে বলল, মানে? আকাশ এবার ডেস্কের উপর 2 হাত রেখে একটু ঝুঁকে এসে বলল, মানে এটাই, এইভাবে কাঁপছো কেন? শরীর খারাপ নাকি? যদি অসুস্থ বোধ করো তবে সেটা পরিষ্কার করে জানাও। বৃষ্টি দাঁত দিয়ে নিচে ছোঁচ কামড়ে ধরল। তার মাথায় তখন 1000টা খিস্তি খুঁজছে। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আরে হালার ঘরে হালা, তোরে দেখে আমার পুরো শরীর নার্ভাস হয়ে কাঁপছে। আর উনি আসছে ডাক্তারি করতে। আমার শরীর একদম ঠিকই আছে, শুধু তুই সামনে থাকলে আমার হার্টবিট জেলা স্কুল মাঠের দৌড় প্রতিযোগিতার মতো দৌড়ায়। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আকাশ হঠাৎ কড়া কণ্ঠে স্বরে যে বৃষ্টি একদম বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। সে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল, না 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 স্যার, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই আমার। আকাশ আরও কয়েক সেকেন্ড বৃষ্টির চোখের দিকে তীক্ষ্ণ নজর রাখলো। তার চাহনি যেন বৃষ্টির মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, বসো। ক্লাসে মনোযোগ দাও, মন যেন অন্য কোথাও না থাকে। বৃষ্টি থপ করে নিজের সিটে বসে পড়লো আর টেবিলের নিচে নিজের ওড়নাটা শক্ত করে পেঁচাতে লাগলো। সে মনে মনে ভাবল, এই লোকের সামনে প্রতিদিন ক্লাস করা মানে আমার আয়ু 10 বছর কমিয়ে ফেলা। বিকেলে ম্লান আলোয় ডিআইজি কার্যালয় তখন এক থমথমে দুর্গের মতন দাঁড়িয়ে আছে। ভেতরে করিডোরে সারি সারি পুলিশ সদস্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বাঘের মতো পায়চারি করছে এসপি বাঁধন। পরনে হাফ হাতা শর্ট ইউনিফর্ম, যা তার শক্তপোক্ত পেশিবুল হাত দুটোকে আরও বেশি জাঁচল দেখাচ্ছে। তার 2 হাত পেছনে শক্ত করে ধরা, চাহনিতে যেন কোনো খাপ খোলা তলোয়ার। সামনে বিশাল রাজকীয় ওক কাঠের টেবিলের উপর বসে আছেন এই শহরের রক্ষক ডিআইজি আলতাফ
মাহবুব। তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে পাথরের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। স্তব্ধতা ভেঙে তার গম্ভীর কণ্ঠস্বর ঘরের দেয়ালের প্রতিধ্বনি তুলল। তার মানে এখনো আসামির খোঁজ নেই। দেশে দিনে অন্তত একটা হলেও নারী নিখোঁজ হচ্ছে। বাদন, এইভাবে চলতে থাকলে দেশটা কতটা ভয়াবহ নরক হবে তার কি কোনো ধারণা আছে তোমার? বাদন মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে সালুট দিল। তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সমান দৃঢ়তা। সে স্থিরভাবে বলল, স্যার, আমরা আমাদের সর্বস্বতেই চেষ্টা করছি। অপরাধীরা খুব ধূর্ততার সাথে তাদের রুট পাল্টাচ্ছে, তবে আমরা ওদের একদম লেজের ডগে পৌঁছে গিয়েছি। আমাকে আর কিছুটা সময় দিন স্যার, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। আমি কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে এই নোংরা সিন্ডিকেট আমি গড়িয়ে দেব। আলতাফ মাহবুব ফাইলটা সশব্দে বন্ধ করলেন। বাঁধনের চোখে যে তিনি দেখেছেন তা তাকে কিছুটা আশ্বস্ত করলো। তিনি নিচু স্বরে বললেন, আশা করি এই টেস্ট যেন শুধু কথাই না থাকে। আর হ্যাঁ, নেক্সট 48 ঘন্টার মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট চাই। কলেজের ছুটির পর রূপা আজ আর সোজা বাড়ি ফিরল না। রিস্কাওয়ালার কাছে গন্তব্য বলে দিয়ে সেই রওনা দিল ডিআইজি কার্যালয় অভিমুখে। উদ্দেশ্য আলতাফ মাহবুবের সাথে দেখা করবে। আলতাফ মাহবুব সাহেবের সাথে রূপার এক অদ্ভুত আর মধুর সম্পর্ক, যা সময় হলেই প্রকাশ পাবে। অফিসের মেইন গেটে ঢুকতেই রূপার হার্টবিট বেড়ে গেল। এখানে ডিআইজি কার্যালয়ে বিশেষ 2 সিকিউরিটি ডগ আছে, যাদের রূপা জমদূত মনে করে। গতবার তো একটা তাকে প্রায় কামড়িয়ে দিয়েছিল। রূপা সন্তর্পণে পা ফেলে ভেতরে ঢুকতেই দেখলো একটা কুকুর গাছের সাথে মোটা রশি দিয়ে বাঁধা। কুকুরটাকে বাঁধা দেখে রূপার সাহস হঠাৎ 100 গুণই বেড়ে গেল। সে ভাবল, বেটা, আজকে তোকে সাইজ করছি। রূপা কুকুরের একদম নিরাপদ দূরত্বে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি রে কাল্লু, খুব তো কেউ করতি, এখন কি হলো? রশিতে বাধা পড়ে একদম বিড়াল হয়ে গেছিস। কুকুরটা রাগে গড়গড় করতে লাগলো। রূপা ফেংচি কিছু বলল, বেয়াদ্দব কুকুর, সরকারি অফিসে থাকিস বলে কি নিজেকে বাঘ ভাবিস? তোর মতো 100টা কুকুরকে আমি পকেটে নিয়ে ঘুরি। আয় না দেখি তোর কেমন দৌড়ানি দিতে পারিস। কুকুরটা এবার বিকট শব্দে খেউ খেউ করে উঠল। রূপা আরো এক ধাপ এগিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে পড়ল। একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোকে দিয়ে আজকে ডাল ভাত খাওয়াবো। তোর তো কপালে আজ শনি আছে। ঠিক এই চরম অপমানের মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটলো। কুকুরটা এমন এক হ্যাঁচকা টান দিল যে পচা রশিটা গাছ থেকে খুলে গেল। রূপার চোখের সামনে যেন আকাশে ভেঙে পড়ল। সে দেখলো রশি খোলা আর কুকুরটা দাঁত বের করে ঠিক তার দিকে লক্ষ্য স্থির করছে। ওরে মারে, খেয়ে ফেলল রে। 1 সেকেন্ড দেরি না করে রূপা তার কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে অলিম্পিক লেভেলের এক দৌড় শুরু করলো। পেছনে কুকুরটা ভো ভো করছে, একটার পর একটা লাফ দিচ্ছে। রূপা তো সোজা অফিসের সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে উঠতে লাগলো। করিডোরে দাঁড়ানো পুলিশরা দেখলো একটা মেয়ে বুলেটের গতিতে দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা পাগলা কুকুর। বাঁধন তখন আলতাফ মাহবুবের রুমের ঠিক সামনেই তার টিমের সাথে অত্যন্ত সিরিয়াস কোনো একটা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো পাশ দিয়ে দোয়া ওড়ানোর মতো করে কিছু একটা উড়ে গেল। রূপা কাউকে দেখার সময় পায়নি। সে সোজা আলতাফ মাহবুবের রুমে ঢুকে পড়ল। আলতাফ সাহেব তখন একটা ফাইলে সই করছিলেন। হঠাৎ দেখলেন রূপা ঝড়ের বেগে ঢুকে গেছে তার টেবিলের উপর হাত দিয়ে একটা উড়াল দিয়ে সরাসরি তার চেয়ারের পেছনে গিয়ে আশ্রয় নিল। তার হাঁপানি আর কান্নাকাটি মিশিয়ে একাকার অবস্থা। বাঁচাও আঙ্কেল, ওই রাক্ষসটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আলতাফ মাহবুব নিজ চশমাটা টেবিলের উপর রেখে রূপার হাঁপানো দেখে হো করে হেসে দিলেন। তিনি ভালো করে জানেন এই মেয়ে আর ওই কুকুরের আদায় কাজ করার সম্পর্ক। রূপা তখনও ডিআইজি সাহেবের চেয়ারে এক কোনায় সেধিয়ে আছে। আলতাফ মাহবুব বললেন, আরে রূপা, তুই হঠাৎ এই অসময়ে আর এইভাবে জান হাতে নিয়ে দৌড়ে আসলি কেন? রূপা তখনও দরজার দিকে তাকিয়ে আছে, যেখানে সেই কুকুরটা জিভ বের করে হা হা করে হাঁপাচ্ছে আর রূপাকে দেখে মাঝে মধ্যে গড়গড় করছে। রূপা কাপা কাপা আঙুল উঁচিয়ে কুকুরটাকে দেখিয়ে নালিশি সুরে পড়ল, দেখো আঙ্কেল, ওই বেয়াদ্দব কাল্লুটা আমাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য পিছু নিয়েছে। সরকারি অফিসের কুকুর বলে কি যা তা করবে? আলতাফ মাহবুব দরজার দিকে তাকে কুকুরটার অবস্থা দেখে আবারও হাসলেন। তিনি রূপার দিকে তাকিয়ে একটু রহস্য করে বললেন,
সত্যি করে বল তো মা, তুই কি আবারও ওই কুকুরটার সাথে কোনো দুষ্টুমি করেছিস? রূপা এবার একদম ভিজে বেড়ালের মতো মাথা চুলকাতে চুলকাতে অপরাধীর ভঙ্গিতে মাথা নাড়ালো। তার এই অসহায় ভঙ্গি দেখে আলতাফ মাহবুব আর কথা বাড়ালেন না। তিনি পিয়নকে ডেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে আবারও শক্ত করে বেঁধে রাখার নির্দেশ দিলেন। ঘরের বাইরে তখন বাঁধন আর অখিল দাঁড়িয়ে ছিল। অখিল কুনুই দিয়ে বাঁধনকে একটা গুঁতো মেরে ফিসফিস করে পড়ল, কিরে বাঁধন, খেয়াল করলি? মনে হলো একটা মেয়ে ঝড়ের বেগে দৌড়ে স্যারের কেবিনে ঢুকলো, ব্যাপারটা কি? বাঁধন কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে অখিলকে বলল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। বাঁধন ধীর পায়ে আলতাফ মাহবুবের রুমে প্রবেশ করতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখল একটু আগে ডিআইজি সাহেব যেই কঠিন মুখে তাকে আসামির খোঁজ না পাওয়ার জন্য ঝাড়ি দিলেন, তিনি এখন রূপার সাথে খোঁজ গল্পে মেতে আছেন। রূপা আলতাফ মাহবুবের সাথে পাশের চেয়ারে জাঁকিয়ে বসে আছে আর তার কোনো একটা কথা খিলখিল করে হাসছে। রূপার সেই গ্যাস দাঁত বের করা হাসি আর চোখের কোণের চপলতা দেখে বাঁধনের বুকের ভেতর আবারও সেই চেনা ঝড় শুরু হয়ে গেল। এই মির্জা কেন সবসময় তার আশেপাশে এসে তার সব গাম্ভীর্য ধুলে মিশিয়ে দেয়? রূপা তখনও বাঁধনকে খেয়ালই করেনি। বাঁধন নিজেকে সামলে নিয়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস ছিল। সে ভাবলো এখনই এই পাগলির সামনে যাওয়া ঠিক হবে না। সে উঁচু ঘুরে ঘর থেকে বের হয়ে যেতে নিলেই পেছন থেকে আলতাফ মাহবুবের ভরাট গলা শোনা গেল, আরে বাঁধন, এসে আবার চলে যাচ্ছ কেন? ভিতরে এসো। বাঁধন নামটা কানে যেতে রূপার হাসিতে ব্রেক পড়ল। সে চমকে পেছনে তাকালো। ইউনিফর্মে থাকা এক দীর্ঘদেহী যুবককে পেছন থেকে দেখে রূপার মনে কৌতূহলী জাগলো। বাঁধন খুব ধীরে ধীরে সামনে ঘুরে দাঁড়ালো। সে আলতাফ মাহবুবের সামনে এসে শটান স্যালুট দিয়ে দিল এবং হাত দুটো পেছনের দিকে নিয়ে গিয়ে পেশাদার ভঙ্গিতে বললাম, জি স্যার। বাঁধনকে পুরোপুরি সামনাসামনি দেখে রূপা একদম স্থবির হয়ে গেল। তার চোখের পলকও যেন পড়ছে না। এই তো সেই চোখ, এই তীক্ষ্ণ চাহনিটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর যে চোখ দুটো সে নিজের অজান্তেই ডায়েরির পাতা এঁকে ফেলেছিল। বাঁধন আজ যেন কোনো গ্রিক দেবতাকেও হার মানাতে এসেছে। তার তীক্ষ্ণ নাক, পাতলা আর চিকন একজোড়া ঠোঁট আর চোয়ালের শক্ত হাড়ের গড়ন তাকে এক ধরনের রাজকীয় আভিজাত্য দিচ্ছে। রূপার বুকের ভেতর কেমন যেন তোলপাড় শুরু করলো। বাঁধনের গায়ে আজ নেভি ব্লু রঙের শর্ট হাতার ইউনিফর্ম ফিটিং এতটাই নিখুঁত যে তার সুঠাম কাঁধ আর পেশিবুল হাত দুটোর প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউনিফর্মের হাফ হাতা থেকে বেরিয়ে আসা তার ফর্সা আর বলিষ্ঠ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো ফিতার এক দামি ঘড়ি। তার কোমরে চামড়ার চড়া বেল্টের ডান পাশে খুব নিপুণভাবে রাখা আছে সরকারি রিভলভার, সিলভার রঙের রিভলভারটি যেন তার ব্যক্তিত্বের কঠোরতা আরও বাড়িয়ে দিয়েছে। তার শার্টের বাঁ পাশের পকেটে রাখা আছে একটি স্টাইলিশ স্মার্টফোন, যার অর্ধাংশ বাইরে উকি দিচ্ছে। বুকের ডান পাশে তার নামের প্লেটটা রোদে চিকচিক করছে। এসপি বাঁধন। সারাদিনের কর্মব্যস্ততা আর ক্লান্তিতে বাঁধনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে লেগে আছে, যা তার ব্যক্তিত্বে এক ধরনের বন্য আবেদন যোগ করছে। রূপা আজ খুব কাছ থেকে দেখলো বাঁধনের বাম ভ্রুর সেই স্লিট করে কাটা দাগটা। এর আগে দুবার সে হেলমেটের নিচে দাগটা স্পষ্টই দেখেছিল, কিন্তু আজ দেখলো দাগটা বেশ লম্বা এবং গায়ে ফর্সা চামড়া ভেদ করে একেবারে সাদা কাগজের মতন উজ্জ্বল হয়ে ফুটে আছে। রূপাকে আবারও এমন হা করে তাকিয়ে থাকে দেখে বাঁধন বিরক্তিতে আর অস্বস্তিতে মেশানো এক অনুভূতি নিজের ছোঁচ কামড়ে ধরলো। এই মেয়েটা কেন বারবার তাকে দেখলে এভাবে ভ্যাবাচাকাই খেয়ে তাকিয়ে থাকে সে ভেবেই পায় না। তাদের এই নীরবতার মাঝে আলতাফ মাহমুদ বাঁধনের দিকে তাকিয়ে বলেন, বাঁধন, ও হচ্ছে রূপা, তো হতে পারো আমার মেয়ে। আর রূপা, ও হচ্ছে বাঁধন, পেশায় এসপি, নতুন জয়েন করেছে। বাঁধন নামটা শুনেই রূপার মনের ভেতর এক বিশাল খটকা লাগলো। তার সৎ ভাইয়ের নামও তো বাঁধন, তবে কি এই রুক্ষ মেজাজের এসপি সাহেবই তার সেই ভাই? পরক্ষণেই সে নিজে একটা ধমক দিল। ছি ছি, কিছু আবল তাবল ভাবছে। নাম তো একই হতেই পারে, আর নিজের ভাই হলে কি বাঁধন তাকে চিনতে পারতো না? রূপা কোনো মতে নিজের দীর্ঘশ্বাস চেপে বাঁধনের দিকে তাকালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো?
জি স্যার, আলহামদুলিল্লাহ। এরপর সে আলতাফ মাহবুবের দিকে ফিরে বলল, তাহলে আঙ্কেল আমি এখন যাই, আবার একদিন আসবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আলতাফ মাহবুব তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, না, একা একদম নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেশের পরিস্থিতিও ভালো না। বাঁধন, তুমি ওকে ওর বাসায় সামনে নামিয়ে দিয়ে আসো। রূপা অনেক মানা করা সত্ত্বেও আলতাফ মাহবুব আর কোনো কথাই শুনলেন না। শেষমেশ বাধ্য হয়েই রূপা বাঁধনের পিছু পিছু ঘর থেকে বের হলো। করিডোরে বের হয়ে বাঁধন তার পুরো টিমের উদ্দেশ্যে গর্জে উঠল, আমি ওকে একটু ড্রপ করে আসছি, তোমরা যার যার কাজে যাও। আর মনে রেখো, কাজের বেলায় আমি কোনো ফাঁকে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আসামের কোনো ছোট তথ্য হলেও আমার টেবিলেও রিপোর্ট চাই। পুরো টিম একযোগে স্যালুট দিয়ে বিদায় নিল। অখিল একটু পিছিয়ে গিয়ে থেকে বাঁধনের কানে কানে ফিসফিস করে পড়ল কেবল, কিরে, স্যারের রুমে গিয়ে কি মেয়ে পটিয়ে নিয়ে আসলি? দেখতে তো মাশাআল্লাহ, বানিয়ে ফেললি নাকি আমার ভাবি? বেয়াদব। বলে বাঁধন তার বাইকে উঠে স্টার্ট দিল। রূপা তার বিশাল বাইকটা দেখে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, বাইক দিয়ে যাব স্যার। না, আমার মাথা দিয়ে যাবে, ওঠো। স্যার আমি বাইকে উঠতে ভয় পাই। মাথা নিচু করে মিনমিন করে বলল রূপা। বাঁধন বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। সে প্রচন্ড অবাক হয়ে রূপার দিকে তাকালো। তার চোখে মুখে একরাশ বিস্ময়। সিরিয়াসলি তুই বাইক করতে ভয় পাও? রূপা মাথা নিচু করে অপরাধীর মতো আলতো করে হাসুচোখ মাথা নাড়ল। বাঁধন এবার পড়লো মহা জ্বালায়। সে পুলিশের মানুষ, সারা জীবন বাইক চালিয়ে অভ্যস্ত। একটা বড়সড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাঁধন বললাম, কিচ্ছু হবে না, উঠে বসো। না, আমার খুব ভয় লাগে, এত ছোট গাড়ি যদি উল্টে পড়ে যায়। রূপার কথা শুনে বাঁধন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই জেনারেশনের মেয়েরা সাধারণত বাইকে উঠতে পাগল থাকে, আর এই মেয়ে বলছে কিনা ছোট গাড়ি দেখে তার ভয় লাগে। রূপা অনুরোধের সুরে বলল, স্যার আমি একাই চলে যেতে পারবো, আপনি শুধু আঙ্কেলকে বলবেন না যে আমি আপনার সাথে যাইনি, না হলে আঙ্কেল খুব রাগ করবেন। বাঁধন বাইকটা স্ট্যান্ড করিয়ে নামলো। চাবিটা ঘুরিয়ে পকেটে পুড়তে পুড়তে গম্ভীর গলায় পড়ল, চলো, আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না 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 স্যার, প্রয়োজন নেই, আমি যেতে পারবো না। শাট আপ, এত কথা বলে কেন তুমি? চুপচাপ আমার সাথে আসো। বলে বাঁধন গটগট করে হাঁটা শুরু করলো। পেছনে পেছনে রূপাও মাথা নিচু করে হাঁটছে। সে লক্ষ্য করেছে লোকটা কত লম্বা। বাঁধনের পা ফেলার ভঙ্গি আর তার দীর্ঘ দেহের সামনে রূপা নিজেকে একদম ছোট বাচ্চার মতোই মনে হচ্ছে। হঠাৎই রাস্তার মোড়ে একটা ধবধবে সাদা খরগোশ বসে থাকতে দেখলো রূপা। মনে হচ্ছে অবুঝ প্রাণীটা পথ হারিয়ে ফেলেছে। সেই বিচিত্র এক ধরনের শব্দই করছিল। দৃশ্যটা দেখা মাত্র রূপা সব ভয় ভুলে দৌড়ে গিয়ে খরগোশটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাঁধনের ফোনে একটা কল আসে। সে কথা বলতে বলতে কিছু এগিয়ে গিয়েছিল। কথা শেষ করে পেছনে তাকাতেই দেখলো রাস্তার ধারে রূপা ওই নোংরা খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। বাঁধন দ্রুত পায় রূপার সামনে এসে ফিকুসকে দাঁড়িয়ে কড়া গলায় পড়লাম, এই নোংরা জিনিস হাতে নিয়েছো কেন? ফেলে দেওয়া এখনই, কামড় দিয়ে দেবে। রূপা পরম মমতার খরগোশটাকে আগলে ধরে বাঁধনের দিকে তাকিয়ে বলল, স্যার ও নোংরা নয়, দেখুন কত ছোট বাচ্চা, মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ওকে এভাবে ফেলে গেলে নির্ঘাত কেউ মেরে ফেলবে। তো স্যার ওকে আমি নিয়ে যাব। কি করবে বাসায় নিয়ে? পালবো, তারপর? অনেক আদর করব, তারপর? অনেক বড় করব ওকে। তারপর? রূপা মনে মনে বেশ অবাক হলো। লোকটা এত সব খুঁটিনাটি জানতে চাইছে কেন? বাঁধন আবারও কড়া গলায় বলল, রেখে দাও বলছে, এগুলো খামচে দেয়। রূপা কথা না বাড়িয়ে খরগোশটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখে মুখে জেদ বলে দিচ্ছে সেটা ছাড়বে না। না, ওকে আমি নিয়ে যাব। বাঁধনটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। পরিস্থিতি বেগতিক দেখে সে হার মেনে নিয়ে পড়ল, ওকে ফাইন, চলো। দুজনে মিলে হেঁটে বাজারের মোড়ের দিকে আগালো। বাঁধন একটা সিএনজি ডেকে চালককে অত্যন্ত কড়া মেজাজে নির্দেশ দিল, ওকে একদম বাসের সামনে নামিয়ে আসবেন। মাঝে অন্য কোনো প্যাসেঞ্জার নেওয়ার প্রয়োজন নেই। আশেপাশে কোথাও দাঁড়াবেন না। ও যেভাবে ঠিকানা বলবে ঠিক সেভাবে নামিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? চালক ভয়ে মাথা নেড়ে সায় দিল। রূপা তার নতুন সঙ্গী খরগোশটাকে বুকে নিয়েই সিএনজিতে উঠে পড়ল। বাঁধন পকেট থেকে মানিব্যাগ বের করে চালককে অগ্রিম ভাড়া মিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে সিএনজিটা ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল। বাঁধন অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে একটা লম্বা
দীর্ঘশ্বাস ফেল। অন্যদিকে শান্তা ও বেশ ক্লান্ত হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। প্রচণ্ড রোদে তার মাথা যেন ফেটে গিয়েছে। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে শান্তার ওনা খামচে ধরে কাতর গলায় বলল, আন্টি আন্টি, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মু একটা গাছের নিচে বসে ব্যথায় কাটছে। আম্মুর অনেক রক্ত পড়েছে। শান্তা অবাক হয়ে বাচ্চাটি দুই কাঁধে ধরে নিচু গলায় নরম গলায় বলল, কি বলো, তোমার আম্মু কোথায়? বাচ্চাটি হাত উঁচিয়ে সামনের দিকে দেখিয়ে বলল, ওই যে ওখানে গাছের নিচে। শান্তা দেরি না করে বাচ্চাটির সাথে দ্রুত সেই জায়গায় আসলো, কিন্তু নির্দিষ্ট স্থানে এসে সে কাউকে দেখতে পেল না। সে অবাক হয়ে বাচ্চাটির দিকে এগিয়ে তাকিয়ে বলল, কই বাবু, এখানে তো কেউ নেই। এই যে কে বলছে কেউ নেই, আমরা আছি। কণ্ঠস্বর শুনে শান্তা চমকে উঠে পেছনে তাকলো, দেখো চারজন যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে কালো রুমাল বাঁধা আর হাতে ধারালো ছুরি। দেখতে একদম দুধর্ষ ডাকাতের মতো লাগছে। শান্তা ভয়ে পাশে তাকাতে দেখলো সেই ছোট্ট বাচ্চাটির মুখে এক শয়তানি হাসে। শান্তা এবার বুঝতে পারলো তাকে কৌশলে এখানে ফাঁসিয়ে নিয়ে আসা হয়েছে। সে ভয়ে ভয়ে চিৎকার দিতেই গেলে একজন ছেলে চাপড়ে ধরে শান্তার গলায় ছুরি ঠেকে হিস করে বললাম, চুপ, একটু সাউন্ড করলে একদম খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দিন প্লিজ। ঠিক তখনই অন্য একটা ছেলে শান্তা নাকের একটা রুমাল চেপে ধরলো। ওষুধের তীব্র গন্ধে শান্তা সাথে সাথে অবশ্যই ঝলে পড়লো। ছেলেগুলো তাকে পাজা কোলে করে তুলে একটি কালো কাচের গাড়িতে তুলে দিল। দ্রুত সেখান থেকে হাওয়া হয়ে গেল। রবিন নামক ছেলেটি গাড়ি থেকে তার বসের কাছে ফোন দিয়ে উত্তেজিত গলায় বলল, বস, আজকে ধরেছি। আজকের মালটা একদম জবরদস্ত। 5 লাখ তো শিওর। আমার মনে হচ্ছে আরও বেশি পাবেন। মেয়েটা যা ফিগার। ওপাশে ফোনের ওপ্রান্তে কেবিনেট হচ্ছে এক কুৎসিত শয়তানি হাসি ফুটে উঠল। সে বাম হাত দিয়ে সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে আয়েস করে পড়ল, তাই নাকি? তাহলে তো একবার আমাকেও ট্রাই করতে হয়। তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি বস, রাস্তায় আছি। ওকে। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে রূপা তার বাসার সামনে এসে নামলো। আজ অনেক দেরি হয়ে গেছে। সে বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো সোফায় আকাশ আছোয়া হয়ে ফোন টেপছে। আর কেউ নেই, হয়তো রূপার মা আর কাকি নামাজ পড়তে গিয়েছেন। আকাশ রূপাকে দেখা মাত্র সোজা হয়ে বসলো। সে সরাসরি রূপাকে জিজ্ঞেস করলাম, তোর হাতে ওটা কি, খরগোশ না? রূপা খরগোশটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। কোত্থেকে নিয়ে আসলে? রূপা ক্লান্তিতে যেন ভেঙে পড়েছে। সে সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো, বলে, রাস্তা থেকে ভাইয়া, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলছি তোমার সাথে। রূপা উপরে নিজের রুমে চলে এলো। সে খরগোশটাকে পরম মমতায় তার পড়ার টেবিলের উপর বসিয়ে দিয়ে বললাম, তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। নামাজ পড়ে রজনী রহমান আর শিল্পী রহমান বেরিয়ে আসলেন। শিল্পী রহমান আকাশের দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, শান্তা এসেছে রে? আকাশ ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললাম, শান্তা এসেছে মানে? শান্তা কি এখনো আসে নাই? না তো, আমি তো ভাবছি এতক্ষণ বোধহয় চলে আসলো। আকাশ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফোনে সময় দেখলো 7টা বেজে গেছে। শান্তা এখনো বাড়ি ফেরেনি দেখে তার বুকের ভেতরটা কুড়াকতে শুরু করলো। সে মায়ের দিকে তাকিয়ে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ও কোথায়। বলে আকাশ ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটি থেকে শুরু করে শান্তার সব বান্ধবীর বাড়ির খোঁজ লাগালো, কিন্তু শান্তাও কারো বাসায় যায়নি। আকাশ এবার চরম অস্থির হয়ে ফোন দিল বাঁধনকে। বাঁধন তার টিমের সাথে অত্যন্ত স্পর্শকাতর এক ইনভেস্টিগেশনে নিয়ে মিটিং করছিল। মিটিংয়ের সময় ফোন আসে। বাঁধন বিরক্ত হয়ে কলটা কেটে দিল, কিন্তু ফোনটা আবারও বেজে উঠল। 1 2 3 গুনে গুনে 5 বারের সময় বাঁধন তাতে ধরছে। ফোনটা রিসিভ করলো। ওপাশে থেকে আকাশ উত্তেজিত গলায় বলল, হালার ঘরের হালা, ফোন ধরছিস না কেন? আকাশের গলা স্বরে আতঙ্ক চের পেয়ে বাঁধন মূর্তি পেশাদার গাম্ভীর্যে ফিরে এলো। সে এক মুহূর্ত এসপি সুলভ ভারী আর ধারালো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কন্ট্রোল ইউর টোন আকাশ, কি হয়েছে? কোন ইমার্জেন্সি? শান্তাকে পাওয়া যাচ্ছে না ভাই। কথা শোনা মাত্র বাঁধন স্প্রিং এর মতো চেয়ার ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। তার চোখের চাহনি তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে গম্ভীর গলায় কমেন্ট করল, হোয়াট? হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে শুরু করে ওর সব ফ্রেন্ডের বাসায় খুঁজেছি, ও কোথাও নেই।
বাঁধনের মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে কাজ করছে। সে ঠান্ডা কিন্তু কড়া গলায় জিজ্ঞেস করল, লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? তুই কি সব পসিবল রুট চেক করেছিস বা বাড়িতে ফিরেছি কিনা কাউকে জিজ্ঞেস করেছিস? আরে ও বাসায় ফিরে নাই দেখেই তো আমি বাইরে হন্যে হয়ে খুঁজছি। লিসেন টু মি, প্যানিক করবি না। আমি এখনই শান্তার সেলফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করার জন্য সাইবার টিমকে কমান্ড দিচ্ছি। তুই মেন রোডে থাক, আমার ফোর্স মুভ করছে, আমি আসছি। রূপা ফ্রেশ হয়ে খরগোশটার শরীর মুছে দিল। তারপর ওর নাকে আলতো করে একটা টিপ দিতেই খরগোশটা রূপার হাতে পরম মমতায় জিভ বুলাতে থাকলো। অবুজ প্রাণীটার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ওর ভীষণ খিদে লেগেছে। রূপা হেসে উঠে আদুরি গলায় পড়ল, ওলে আমার ক্ষুধা লেগেছে। রূপা দ্রুত রান্নাঘরে গিয়ে গাজর খুঁজে বের করলো। তারপর সুন্দর করে ছোট ছোট টুকরো করে খরগোশটার সামনে দিল। খরগোশটার সাথে সাথেই পরম তৃপ্তিতে কুচকুচ করে খেতে শুরু করলো। রূপা অবাক হয় তাকিয়ে রইল, কারণ এই প্রথম সে এমন কোনো খরগোশ দেখছে যে কোনো খামচি দিচ্ছে না। মনে হচ্ছে এর আগে কেউ খরগোশটাকে খুব যত্ন করে পালছে। সে হয়তো ওকে শিখিয়েছে মানুষের ভালোবাসা আসলে কি। রূপা মুগ্ধ হয়ে খরগোশটা খাওয়া দেখছিল। এই ছোট্ট প্রাণীর শান্ত স্বভাব তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা যেন এখন আর তার মাথায় নেই। সে শুধু ও নরম পশমে হাত বুলিয়ে ভাবলো, ভালোবাসা পেলে বন্য প্রাণীও যে কতটা শান্ত আর আপন হয়ে যায়। এই খরগোশটা তার প্রিয়মান। খুব দ্রুতই গাজরের সবটুকু শেষ করে খরগোশটা তার রূপার কোলে মুখ গুজে শুয়ে পড়ল। রূপা মুচকি হেসে আলতো করে কোলে তুলে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন এক অন্যরকম ভালো লাগা। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো সেই অজানা মানুষটার প্রতি যে এই অবুঝ প্রাণীটাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। রূপা ব্যালকনিতে এসে দাঁড়ালো। তার কোলে থাকা ছোট্ট খরগোশটার মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে সে মিষ্টি গলায় বলল, তোমার নাম কি রাখা যায় বলো তো? কিছুক্ষণ ভেবে সে নিজেই হেসে ফেল। চোখে একটা আনন্দ নিয়ে বলল, আজ থেকে তোমার নাম ক্যান্ডি। ক্যান্ডি মানে কি জানো? ক্যান্ডি মানে মিষ্টি, আর তুমি তো দেখতে খুব মিষ্টি, তাই তোমার নাম আজ থেকে ক্যান্ডি। রূপা খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন পুরো বেলকনিটা প্রাণ ফিরেই পেল। হঠাৎ নিচের রাস্তা থেকে একটা বাইকের শব্দ ভেসে এলো। মুহূর্তেই সেখানে এসে থামলো ইশতিয়াক, তার পেছনে রনি। ইশতিয়াককে দেখা মাত্রই রূপার মুখের হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সারাদিনে ধরে তাকে একবারও দেখেনি সে, অথচ এখন হঠাৎ করেই যেন আকাশ পুড়ে এসে দাঁড়িয়েছে। রূপা কিছুক্ষণ নিঃশব্দে নিচে তাকিয়ে রইল। ইশতিয়াক বাইক থেকে নেমে রূপার দৃষ্টি আকর্ষণ করার জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি শুরু করলো। সে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে রূপার দিকে বাড়িয়ে ধরার ভান করে খিলখিলে হাসতে লাগলো, যেন রূপা নিচ থেকে লাফ দিয়ে সেটা ধরবে। রূপা একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে আবারও ক্যান্ডির নাকে আঙুল দিয়ে খেলায় মত্ত হয়ে গেল। ইশতিয়াক দেখলো কাজ হচ্ছে না। সে এবার পকেট থেকে একটা লাল রঙের প্লাস্টিকের চশমা বের করে চোখে পড়ে রনির দিকে ফিরে একটা জোকার টাইপে পোজ দিল। রনি হেসে কুটি কুটি হলেও রূপার ভ্রুক্ষেপ নেই। রূপা ক্যান্ডিকে কোলে নিয়ে এমনভাবে কথা বলছে যেন এই পৃথিবীতে ইশতিয়াক বলে কেউ নেই। রূপার এই চরম অবহেলা দেখে ইশতিয়াকের ফানি ভাবটা মুহূর্তে উবে গেল। সে গাল ফুলিয়ে রনিকে বলল, দেখলি রনি, সাহস কত বড়! আমি নিচে দাঁড়িয়ে এত কসরত করছি, আর সে আমাকে পাত্তা না দিয়ে একটা লম্বা কানের ইঁদুর নিয়ে মগ্ন আছে। আমাকে ইগনোর করা যে কত বড় রিস্ক সেটাও জানে না। রনি বাইকে হেলান দিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল, বস হুট করে এসেই পাগলামি শুরু করলেন? মেয়েটা তো আপনাকে সাইকো ভাববে। ইশতিয়াক পকেট থেকে সানগ্লাসটা বের করে স্টাইল করে চোখে পড়ল। তারপর উপরের দিকে তাকিয়ে একদম ভারী কি আর জ্যাম কি আর কঞ্চে হাঁক ছেড়ে পড়লাম, হ্যালো মিস, আজকেও আসলাম। কালকের মতো আবার জিজ্ঞেস করবেন না তো যে আজকেও এখানে কেন? রূপা তখন ক্যান্ডি নরম পশমে আঙুল চালাচ্ছিল। সে একবারও ইশতিয়াকের চোখের দিকে তাকালো না। একদম বরফ শীতল আর অবজ্ঞাপূর্ণ কণ্ঠে জবাব দিল, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, জানেন তো? আর যারা কুত্তার লেজকে সোজা করতে চায় তাদের মতো ফালতু সময় নষ্ট করার রুচি আমার নেই।